মমতা গভর্নমেন্ট বা তৃণমূল গভর্নমেন্ট মানুষের কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আপনি কি সিপিএম এর সময়ও রাজনীতি করতেন? সিপিএম এর থেকে মমতার রাজত্ব ডিফারেন্স কি? চাকরি দিয়েছে বা কলেজ ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে, কিন্তু এটা বলা যাবে না যে সিপিএম চাকরি বিক্রি করে। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়, সিপিএম কার্তিক মহারাজের মতো মানুষের বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়। ইনি সবাইকে ছাপিয়ে গেছেন। অশোক গাঙ্গুলির মতন মানুষ হাইকোর্টের জাস্টিস ছিলেন, সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, তার বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়। পিচ রাস্তায় বছরের পর বছর শিক্ষক শিক্ষিকা, বাংলার যুবক যুবতীরা যৌবন ডুকরে ডুকরে কাঁদছে। সরকার হিসেবে অলরেডি ফেলিয়ার। একেবারে এটা বলার আর অপেক্ষা রাখে না। এরা নির্লজ্জ বেহায়ার দল, বেহায়া নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এদের কোনো লাজ নেই, লজ্জা নেই। নমস্কার, আমি প্রমিতা মুখার্জি। আজকে বাংলার রায় পডকাস্টে আমাদের সাথে আছে তাপসদা নর্থ ক্যালকাটাকে রিপ্রেজেন্ট করেন, বউবাজারের পুরনো বাসিন্দা। তাপসদার সাথে অন্য ব্যাপারে তো কথা বলবোই, রাজ্যের পশ্চিমবঙ্গের যা যা সমস্যা, কিন্তু নর্থ ক্যালকাটা সেটার ব্যাপারে স্পেসিফিক্যালি অনেক কিছু জানতে চাই। তারপর আপনি তো টিএমসি থেকে, আপনি বললেন টিএমসি কোলাপস, গভর্নেন্স একটা কোলাপস থেকে আপনি ছাড়লেন। ঠিক কি আপনার মনে হলো এত কি গভর্নেন্স কোলাপস যে করেছে এটা? আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সিপিএম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ তখন মুক্তি চেয়েছে, এবং তখন কংগ্রেসে যে অল আউট যে যাওয়ার ব্যাপারটা, এটারও অসুবিধা ছিল। তার জন্য সবাই র্যালি করেছিল মমতার পেছনে, কিন্তু সে আশা বা আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমরা চেয়েছিলাম গভর্নমেন্ট, মমতারটা তো গভর্নমেন্ট, তো সুতরাং সেই গভর্নমেন্টের কাছ থেকে তো সেই গভর্নেন্স পেলাম না, পাওয়া গেল না। বরঞ্চ সরকারটা একটা দল কেন্দ্রিক, তার মধ্যে আবার মুসলিম লোক, তার মধ্যে আবার দক্ষিণ কলকাতা, তার মধ্যে ওনাকে ঘিরে যে কিছু অরাজনৈতিক, রাজনৈতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের একটা যে সংমিশ্রণ, যে একটা গোষ্ঠী বা একটা বৃত্ত তৈরি হলো। বেসিক্যালি মানে তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে আখের গুছানো আর কি, নিজে। তার থেকে আজকে 15 বছরের মাথায় এইটুকুনি বলা যায়, বা মানুষ বুঝছে বা ফিল করছে, যে মমতা গভর্নমেন্ট বা তৃণমূল গভর্নমেন্ট মানুষের কোনো চাহিদাই পূরণ করতে পারেনি। যে কোনো ডিপার্টমেন্ট ধরে ধরে যদি বলা যায়, সে উন্নয়ন হোক, কর্মসংস্থান হোক, চাকরি হোক, শিল্প হোক, সংস্কৃতি হোক, শিক্ষা হোক, সর্বক্ষেত্রেই ব্যর্থতার একটা চূড়ান্ত, অপদার্থতারও চূড়ান্ত। সেইখান থেকেই মানুষের মনটা সরে গেছে, বাংলার মানুষের, পশ্চিম বাংলার মানুষের মনটাই সরে গেছে বা উড়ে গেছে। আপনি তো সিপিএম এর সময়ও রাজনীতি করতেন। সিপিএম এর থেকে মমতার রাজত্বটা কতটা ডিফারেন্স কি? সিপিএমও অনেক ক্ষতি করে গেছে। আমি তো অ্যান্টি সিপিএম মুভমেন্টের প্রোডাক্ট বলা হয়, তাই কলেজ থেকে ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা এবং 34 বছরে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করা, পিচ রাস্তায় থাকা। তথাপি আমি বলবো যে কখনো কখনো অশান্তি, এবং যে নির্বাচনের সময় যে ওরা লুট করেনি তা না, আমারই তো 3টে ইলেকশন লুট করেছে, কর্পোরেশন এবং বিধানসভা। কিন্তু এই যে রাজনৈতিক সংস্কৃতি এবং সাধারণ সংস্কৃতি যে জন্ম দিয়েছে এই তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি আমদানি করেছে, কম্পেয়ার যদি কথা বলা হয়, আমি বলবো যে সিপিএম এর থেকেও খারাপ। মানে এইরকম জঘন্য, এরকম সংকীর্ণ মনা, এইরকম
পুলিশ লেলিয়ে দেওয়া, মহিলা লেলিয়ে দেওয়া। সিপিএম রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়, সিপিএম কার্তিক মহারাজের মতন মানুষের বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়। ইনি সবাইকে ছাপিয়ে গেছেন। সিপিএম অশোক গাঙ্গুলির মতন মানুষ হাইকোর্টের জাস্টিস ছিলেন, সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, তার বিরুদ্ধে শ্লীলতাহানি কেস দেয়। সিপিএম স্বজন পোষণ করেছে, সিপিএম তাদের দলের কর্মীদেরকে চাকরি দিয়েছে বা কলেজ ইউনিভার্সিটি ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দিয়েছে, হয়তো আমাদের ক্ষেত্রে সেগুলো হয়তো বাদ দিয়েছে বা হতে দেয়নি। কিন্তু এটা বলা যাবে না যে সিপিএম চাকরি বিক্রি করেছে, এটা বলা যাবে না সিপিএম কলেজ ইউনিভার্সিটিতে, আমি তো ছাত্র মুভমেন্টও একাধিক বছর আমি নেতৃত্ব দিয়েছি, তাহলে তো একটা মিছিল করতাম, একটা স্ট্রিট কর্নার করতাম, একটা কলেজ গেটে যে কলেজে ঘটেছিল বা যে ইউনিভার্সিটি সেখানে একটা মিটিং করতাম না। ওরা এই পয়সা নিয়ে অন্তত কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করেনি, ক্ষমতা দেখিয়েছে, দলের ছেলেদের ভর্তি করেছে। কিন্তু এরা যেটা করে গেল যে পিচ রাস্তায় বছরের পর বছর শিক্ষক শিক্ষিকারা, বাংলার যুবক যুবতীরা, যৌবন ডুকরে ডুকরে কাঁপছে। 9 বছর ছাত্র ছাত্রীরা রিমার্চ করলো না নেতা নেত্রী হিসাবে, 9 বছর ইলেকশন বন্ধ কলেজগুলোতে, কলেজ ইউনিভার্সিটিতে। ডাক্তাররা অবস্থান অনশন ধর্ণা দিচ্ছে, তামান্নার মা বাবারা ডুবরে ডুবরে কাঁদছে। কেন কাঁদবে? লজ্জা করে না মমতা ব্যানার্জি ডান্ডিয়া নৃত্য করতে? তামান্নার মা বাবারা যখন ডুবরে ডুবরে কাঁদে, লজ্জা করে না মমতা ব্যানার্জি একবার অভয়ের কথা ভেবে, যে চোখ ফেটে তার রক্ত বেরিয়েছিল, রক্ত, আজও তার বাবা মার বোধহয় সম্ভবত চোখের জল শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। আর মমতা ব্যানার্জি যারা এই কেসটাকে গুলিয়ে দিয়েছে, সর্বনাশ করে দিয়েছে, কেসটা তো ষষ্ঠী পুজো করে দিয়েছে, সেই সমস্ত যারা অপকম্মের নায়ক তাদের পাশে দাঁড়িয়েছে, সেই পুলিশদের পাশে, সেই ডাক্তারদের পাশে, সেই সন্দীপ ঘোষদের পাশে, আরো সমস্ত নাম রয়েছে, সমস্ত আমি সেই নামগুলো মুখে আনতে চাই না, তাদের পাশে দাঁড়িয়েছে। কোটি কোটি টাকা খরচা করে জনগণের তহবিল, জনগণের টাকা, এক ধরনের তছরুপি বলা যায়, সেগুলো সমস্ত এই কপিল সিব্বালদের পকেটে, মনু সিংভিদের পকেটে তুলে দিয়েছে। এবং তারপরও তিনি চিৎকার করেন, বড় বড় কথা বলেন, তার লজ্জার করে না অভয়ের কথা ভেবে? একজন মহিলা, তিনি মহিলা মুখ্যমন্ত্রী, অভয়ের মা বাবা। আমি তো পুত্র কন্যার পিতা, আমি আপিল করি বাংলার মায়েদের কাছে, বাংলার যারা আমার মতন পুত্র কন্যার সন্তান, তাদের বলি যে তিলোত্তম তো আমাদেরই সন্তান ছিল, অভয়া তো আমাদেরই সন্তান ছিল, কেন বিচার পেল না? কেন তাকে ওইভাবে অত্যাচার করে? সে শুধু প্রতিবাদ করেছিল অন্যায় অবিচারের। মানে যে হেলথ সিস্টেম যেভাবে চলছে, সে এডুকেশনের দিক থেকে হোক আর পরিষেবার দিক থেকে হোক, চিকিৎসার দিক থেকে, তার প্রতিবাদ করেছিল, তাই তাকে ওইভাবে মেরে ফেলা হলো এবং কারো উপর অত্যাচার করেন তারপরে তাকে মেরে ফেলা হলো। এবং বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদছে বাংলার বুকে। তাই আমি আশা করবই, আবেদন করবই বাংলার মানুষের কাছে, আর যাই হোক আপনারা এই তৃণমূলকে বা মমতা ব্যানার্জিকে, আর যারা সমর্থন করেও ছিলেন বা এখনো করার কথা ভাবছেন, আমি করজোরে তাদের কাছে নিবেদন করব যে আর মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করবেন না। আরজিকর খাস কলকাতায় হয়েছে, এছাড়া জেলার দিকে যা যা ঘটনা ঘটছে, সাউথ কলকাতা ল কলেজ, अगेन সাউথ কলকাতা ল কলেজ হয়েছে, কামদুনি হয়েছে, দুর্গাপুর হয়েছে, পার্ক স্ট্রিট হয়েছে, হাঁসখালি হয়েছে। আর সমস্ত ক্ষেত্রে আমি বলি একবার এই অনিতা দেওয়ানের কথায় বাংলার মানুষ একেবারে ফেটে পড়েছিলেন। এমন ঘটনা তো কতই ঘটে, জ্যোতিবাবু বলেছিলেন। আর এই প্রতিটি ঘটনা মমতা ব্যানার্জি ছোট ঘটনা, আর যে মেয়েটি অত্যাচারিতা
তার চরিত্র নিয়ে কথা বলেছে, দুর্গাপুরে তো দিয়ে বলেছেন রাত 8টার ঘটনাকে পর লাইট কেন করে বললেন? দিয়েছে, মেয়েদের বেরোতে নিষেধ করছেন সন্ধ্যের পরে। সন্দেশখালী রাত 12টার পর নবাব বাদশারা তৃণমূলের ডেকে পাঠাবেন পিঠে পুলি করাতে, আর তাকে 56 দিন লুকিয়ে রাখা হয় সেই শেখ শাহজাহানকে। আমি বলেছিলাম তাই যে এই সরকার তো শেখ শাহজাহানের সরকার। বহু বহু ঘটনা, মানে এটা আশা করা যায় না, মানে এটা কিন্তু কেউই, পশ্চিম বাংলার কোনো মানুষ, সদ্বুদ্ধি সম্পন্ন সুস্থ স্বাভাবিক মানুষ, তারা কখনোই মমতার কাছ থেকে বা এই তৃণমূল সরকারের কাছ থেকে যা 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 ভাবা যায়নি, আশা করেনি, যারা আশা করেছিল যা যা সে তো ছাই চাপা, আর যা আশা করেনি সেইগুলোই তারা পেয়েছে। পশ্চিমবঙ্গে আপনি একটা কথা বারবার বললেন, ইনস্টিটিউশনালাইজ কারাপশন চলছে। করাপশনটা তো পুরো ইনস্টিটিউশনালাইজড। তার কারণ করাপশন করছে কেন? করাপশন একটা করছে সরকারের তরফ থেকে, সকলের কথা আমি বলবো না, আমলারা, পুলিশরা, সাধারণ প্রশাসন, পুলিশ প্রশাসন, তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি এই করাপশনের সঙ্গে যুক্ত। আর এখন বৃহৎ সেকশন তৃণমূলের যারা পদাধিকারী বা ওই তথাকথিত জনপ্রতিনিধি, তারা ইনভলভ হয়ে গেছে। অর্থ ছাড়া ছোট বড় মাঝারি কোনো কাজ, সাধারণ মানুষ গরিবী গুরুদের কাজ, কোনো কাজ অর্থ না দিলে হবে না। এবং এটা এমন পর্যায়ে গেছে যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি বোধহয় বাবা মার কাজ করতে গেলেও তারা বোধহয় অন্যভাবে ঘুরপথে তারা পয়সা ডিমান্ড করছে বা পয়সা নিচ্ছে, কাটমানি নিচ্ছে। কাটমানিটা কে বলেছিল? এই কাটমানিটা তো অন্য কোনো রাজনৈতিক দলের কয়নেজ নয়, শব্দ নয়। এই কাটমানি শব্দটা মমতা ব্যানার্জি তিনিই বলেছিলেন এবং তার দলের উদ্দেশ্যেই বলেছিলেন এই কাটমানিটা। তো সুতরাং সেটা তো আজও চলছে। সেই কাটমানি তো কিছুদিনই করতে পারেন, করেননি না পারেননি সেটা তিনিই বলবেন। এই যে কাটমানি সিস্টেমটা, একটা সিন্ডিকেট দেখছি আমরা সব জায়গায়, সিন্ডিকেট ভালো, একদম। মানে সিন্ডিকেট ছাড়া কি, সর্বত্র সিন্ডিকেট। ইট বালি চুন সুরকি সিমেন্ট পাথর কয়লা, পাড়ায় পাড়ায় এই পুরো প্রতিনিধিদের আশ্রয় বা প্রশ্রয়ে ডিরেক্ট ইনডিরেক্ট সব সাপ্লাইয়ের ব্যাপারে সিন্ডিকেট, সমস্ত কিছুর ব্যাপারে সিন্ডিকেট। মানুষ কিছু করছে, এটা রং করছে, ছোটখাটো একটা রিপেয়ারিং, হয়তো জল পড়ছে বর্ষার জন্য, সেখানে পর্যন্ত পৌঁছে যাচ্ছে পুরসভার লোকেরা, কলকাতা কর্পোরেশনের লোকেরা, পুর প্রতিনিধির লোকেরা বা মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের লোকজনেরা পৌঁছে যাচ্ছে। তো এটা তো সাধারণ মানুষের তো সেটার উপর কি এফেক্ট করছে? সাধারণ মানুষ তো বহু একটা সময় বহু মানুষ এই কমপ্লেন করেছিলেন। আরে আমি কত কমপ্লেন করেছি, কমপ্লেন করে কোনো কিছু হয়েছে না? আমি বোকার মতন কমপ্লেন করে গেছি দিনের পর দিন, আর প্রতিবাদ করে গেছি দলের মধ্যে, দল সেটাকে শোনেই, দলের মধ্যে প্রতিবাদ করেছি, পার্টি অফিসে বসে করেছি, বিধানসভায় বসে করেছি, যেখানে যেখানে পেরেছি করেছি, বলেছি। এখন ভাবছি যেটা ভুল করেছিলাম, অনেক আগেই আমার ওই দল ছেড়ে দেওয়া উচিত ছিল। আমি ভেবেছিলাম হয়তো এগুলো শুধরে যাবে বা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না না, সেই কাটমানি, সেখান থেকে তারা ক্যাশ এবং কাইন্ডে বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় পাঠাতে হয় তাদের। সুতরাং পুলিশেরও কিছু করার নেই, পুলিশেরও একটা সেকশন ইনভলভ, আর দলের যারা উপর তলায় রয়েছে তাদেরও ইনভলভমেন্ট রয়েছে। আর আমি চেঁচিয়ে গেছি আর প্রতিবাদ করে গেছি। আপনি যে বললেন আপনি একটা সময় আপনিও চেষ্টা করে করে থকে গেছেন, আপনিও সাপোর্ট করেছিলেন, এরকম অনেকেই আছে যারা আশা করে আছে, ভোটার সাধারণ মানুষ, যে হয়তো কিছু পাল্টাবে, কিন্তু কিছু আশা মানুষ করতে পারে, অনেকেই আশা করতে পারে, তাদেরকে কিন্তু তাদের সেই আশা বৃথা। এইটুকুনি আমি বলতে পারি। যে সিস্টেম অ্যাডপ্ট করেছে ওরা, বা যে সংস্কৃতির আমদানি করেছে, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভবই নয় তৃণমূলের বা মমতা ব্যানার্জি। তো বাঘের পেটে চড়ে ফেলেছে, নামতে পারছে। তো এখন যে যারা এই সমস্ত কাজকর্ম করছে, এই শওকত, জাহাঙ্গীর, শাহজাহান,
কত নাম আর আমি বলবো, যে বীরভূমের কেষ্ট মমতা ব্যানার্জি এদেরকে দিয়ে নিজের স্বার্থে দলের আর ইলেকশন গুলো লুট করিয়েছে, বিরোধী পক্ষকে স্তব্ধ করিয়েছে, মারধর করেছে, অত্যাচার করেছে, বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিয়েছে, ব্যবসা বন্ধ করে দিয়েছে। আর তারা বিনিময় ইলেকশনটা লুট করে একটার পর একটা পঞ্চায়েত, একটার পর একটা পুরসভা, একটার পর একটা বিধানসভা, একটার পর একটা লোকসভা জিতিয়ে পাঠিয়েছে। তো সুতরাং আজকে এদের শাসন করার জায়গায় আর মমতা ব্যানার্জি নেই, হাত থেকে লাগামটাই চলে গেছে। কোনো রাশ নেই, লাগাম নেই, কোনো রাশ নেই। সেটা সরকারের ওপরও নেই, দলের ওপরও নেই। সরকারও পর্যন্ত কোনো ডিএম বা এসপি বা কোনো ওসি বা কোনো আইপিএস এবং আইএস বা তাদের অধস্তনরা, তারা যদি কোনো অন্যায় করে, অত্যাচার করে, বেআইনি কাজ করে এবং করাপশনের সঙ্গে যুক্ত থাকে বা ঘুষ নেয়, তাদের সুপিরিয়রদের বিরুদ্ধেও বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতা এই সরকারের নেই, মমতা ব্যানার্জির নেই। তো সরকার হিসেবে অলরেডি ফেলিওর। ফেল তো, একেবারেই ফেল, একেবারেই ফেল। তো এটা বলার আর অপেক্ষা রাখে না। এই গভর্নমেন্ট যে ফেল করেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বহুদিনই এটা সেই লেমডাক বলে না, ও সেই লেমডাক হয়ে গেছে। ক্ষমতা আঁকড়ে থাকা। হ্যাঁ, সেইটাই আর কি, আঁকড়ে থাকা, ইয়ে করে থাকা। আর যারা এই বেনিফিশিয়ারি, এই তারাই কিন্তু এই মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করছে এখনো পর্যন্ত। যারা বেনিফিশিয়ারি, যারা জানি যে এই সরকার বা মমতা ব্যানার্জি না থাকলে পরে তাদের এই বৈভব, তাদের এই সমস্ত এত মানে সেই অর্থ উপার্জন, রোজগার, নামি দামি হোটেল রেস্তোরাঁয় খাওয়া, বিদেশ ঘুরতে যাওয়া, নামি দামি গাড়ি চড়া, সেই সমস্ত হতো না কোনোদিনও। সেটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে তাদের এই তৃণমূলকে প্রয়োজন। ওনার দলের এমপি তো লুই ভুতা ব্যাগের জন্য নিজের পার্লামেন্টের পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড দিয়ে দেন। শুধু ওই একজনের কথা তুমি বলছো, ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। এরকম কত আছে বলো তো, যারা এই তৃণমূল বা মমতা ব্যানার্জি না হলে পরে, যাদের রাজ্যসভা স্বপ্ন ছিল, যাদের লোকসভা স্বপ্ন ছিল, যারা বড় জোর হলেও কাউন্সিলর হতে পারতো, তারা সব মন্ত্রী, এমএলএ, এমপি। তো সুতরাং এবং এই যে মমতা ব্যানার্জি ক্ষমতায় টিকে থাকার জন্য আর নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য এই যে বাঙালিকে ব্যবহার করছে, পশ্চিমবাংলার উন্নয়ন করেনি আর বাঙালি বাঙালি। আরে তুমি বাঙালির করেছোটা কি? হরগোবিন্দ দাস, চন্দন দাস তো বাঙালি ছিল নাকি অন্য কেউ ছিল? তামান্না তো বাঙালি ছোট্ট ফুটফুটে মেয়ে ছিল। সন্দেশখালী মা বোনেরা তো বাঙালি ছিল। দাড়িভিটের বাচ্চা দুটো তো বাঙালি দাড়িভিটের ছিল। যে বাচ্চা দুটো, রাজেশ আর তপন, তাপস, তাপস, রাজেশ আর তাপস, তারা তো বাঙালি ছিল এবং বাংলা শিক্ষক চেয়েছিল। বাংলার শিক্ষক চাইতে তাদের মমতার পুলিশ গুলি করে মেরে দিল। ওরাই তো আসল বাংলা এবং বাঙালির কথা আন্দোলন। বলবে তৃণমূল, মমতা ব্যানার্জি বাঙালি অস্মিতার কথা বলবে। ও অবয়ত বাঙালি ছিল। এখন বলতে হয় সাকেত গোখেল, মানে এটা আমি দুভাবে দেখছি। একটা দেখছি যে এই তৃণমূলীদের হলোটা কি, তারা কি যোগ্য নয়? তারা কি ক্রাইসিসে ছিল না, তৃণমূল করেনি বা মমতার পাশে ছিল না? তো তারা থাকা সত্ত্বেও বাংলায় কি শত্রুঘ্ন সিনহার জায়গায়, সাকেত গোখেলের জায়গায়, কীর্তি আজাদের জায়গায়, ইউসুফ পাঠানের জায়গায়, এরা কি বাঙালি নাকি? বড় বড় কথা বলে। বাঙালি কোথায়? গুজরাট থেকে দুজনকে ধরে আনতে হয়, লোকসভার জন্য একজনকে আর রাজ্যসভার জন্য একজনকে। এমনকি আমি একথাও বলছি, সুস্মিতা দেব বা সাগরিকা ঘোষাদের নাম আর টাইটেলটা বাংলায়, বাঙালি। এরা বাঙালি নাকি? বাংলার কি জানে এরা? এই আমারটা এটা শুনে যদি আবার বাংলার বই পড়ে তৈরি হয়, এরা বাংলার জিওগ্রাফি, হিস্ট্রি কি জানে, কোন জায়গাটা চেনে? তার মধ্যে বাঙালি অস্মিতা হয়তো বড় বড় কথা বলবে। শুভ নন্দন বাংলা নাকি? আজকে সুনীতি চট্টোপাধ্যায় যদি বেঁচে থাকতেন সুইসাইড করতেন। এই দোল যাত্রা, দোল পূর্ণিমা, সেটাকে মুবারক বলেছে, তো বাংলা নাকি মুবারক? দোল পূর্ণিমার শুভেচ্ছা জানাও, বলছে দোল পূর্ণিমা, দোলের মুবারক। হলোটা কি? এটা কোন বাংলা? তারপরে ওনার মুখ দিয়ে যে সমস্ত মুখনিসৃত যে শব্দগুলো বেরোয় বা যা যা উনি বলেন, সে তো বাংলা লজ্জা, ওগুলো তো বাংলা ভাষা নয়।
যা অন্তত আমরা কষ্ট করে শিখে পড়ে বাবা মা আমাদের মানুষ করেছেন, শিক্ষকরা শিখিয়েছেন, আর উনি বাংলার কথা বলবেন, বাঙালি অস্মিতার কথা বলবেন, আর সেটা শুনতে হবে বাংলার মানুষকে। দাদা আপনি খাস উত্তর কলকাতার মানুষ, বাঙালি, বাঙালি অস্মিতা নিয়ে যে তৃণমূল বলে বিজেপি বহিরাগতর পার্টি, এবং আমরাই হচ্ছে বাঙালি অস্মিতার ধারক এবং বাহক, আপনি কি বলবেন ওদেরকে? না, আমি এইটুকুনি বলতে চাই যে ওরা কারুর নয়, ওরা শুধু নিজেদের ক্ষমতায় যাওয়ার জন্য একটা রূপ দেখিয়েছিল, আর ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করার করছে, যা যা বলার বলছে, সুতরাং ওদের এই কথাতে আর বোধহয় চিড়ে ভিজবে না, এবং ওদের কথাতে বোধহয় আর বাংলার মানুষ ভুলবে না, বিভ্রান্ত হবে না। তার কারণ বাংলার জন্যে, বাঙালির জন্যে, পশ্চিম বাংলার জন্য ওরা কিছুই করেনি, কিছুই করেনি। বরঞ্চ যেটা করেছে সেটা বাংলার গৌরব, বাংলার পরম্পরা, বাংলার ঐতিহ্য, বাংলার সম্মান, হোয়াট বেঙ্গল সিংস টুডে, আর বলতে ইচ্ছা করে না। তার কারণ এখন তো তৃণমূলীদের বাংলার কোনো কথা বললেই পরে, তোমরা যখন জিজ্ঞাসা করো তখন সঙ্গে সঙ্গে তো ওরা বিহার, ইউপি, আসাম ইত্যাদি ইত্যাদি। আমাদের তো এখন উড়িষ্যাকে ফলো করতে হবে, উড়িষ্যা আমাদের থেকে এগিয়ে গেছে। তো সুতরাং বাংলাকে এখন অন্য প্রদেশকে তুলনা দিয়ে নিজেদের এই অন্যায় অপরাধ এগুলোকে ঢাকতে হয়। বাংলাকে সারা ভারতবর্ষের কাছে এবং বিশ্বের কাছে মাথা হিট হয়ে গেছে পশ্চিম বাংলার। অভয়ের ঘটনার পর তো 100-র ওপর সিটিতে দেশ এবং প্রোটেস্ট হয়েছে। তো সেখানে পশ্চিমবাংলাকে কিভাবে দেখছে, কি চোখে দেখছে? এখন ব্যাপারটা হচ্ছে সে এরা নির্লজ্জ বেহায়ার দল, বেহায়া নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। এদের কোনো লাজ নেই, লজ্জা নেই, তারপরেও এরা মানুষের কাছে যায়, বড় বড় লেকচার, কথাবার্তা, ভাষণ, চিৎকার এই সমস্ত করে। আমার অবাক লাগে। অন্তত এটা বলবো, আমি সিপিএম শেষের দিকে, তখন আমরা রেগুলার বিভিন্ন টিভিতে যেতে হতো, শেষের দিকে আমি দেখেছি 1.5-2 বছর বা একটু বেশি হবে সিপিএম তাদের প্রতিনিধিদের পাঠাতো না, ডিপেন্ড করতে পারবে না, এইটুকুনি তারা বুঝেছে। কিন্তু এই যে তৃণমূল এখনো প্রতিনিধি পাঠায়, শুধু না, প্রতিনিধিরা গিয়ে সেখানে আবল তাবল যুক্তি কথাবার্তা বলে এবং ডিফেন্ড করার চেষ্টা করে। মানে এটা খুবই লজ্জা এবং দুর্ভাগ্যজনক। এটা কি ইন্সপায়ার্ড ফ্রম দ্য টপ বলতে পারি আমরা? এখন তাদেরকে যেতে হয়, তাদের পাঠায়, তাদের হয়তো ব্রিফ করে দেয়, ওই আইপ্যাক, হ্যাঁ, আইপ্যাকের ব্রিফিং নিয়ে যেতে হয়। তো মমতা ব্যানার্জি, হ্যাঁ, মমতা ব্যানার্জি হচ্ছে রাজীব কুমারের জন্য তিনি তার বাড়ি চলে যাবেন, ধর্ণা দেবেন। প্রতীক কত বড় বাঙালি, রাজীব কুমার তো উত্তরপ্রদেশের লোক, রাজ্যসভায় পাঠাল। তারপরে কি গুরুস্বামী, মানেকা গুরুস্বামী, সেও তো তেলেঙ্গানার। অস্মিতা ঝরে ঝরে পড়ছে। শুধু তাই না, বাঙালির অস্মিতা, পশ্চিমবাংলার অস্মিতা ঝরে ঝরে পড়ছে। এবং আরো যে দুজন গেল, এই দলটা তো আলটিমেটলি, সেটাই তৃণমূলীদের বলবো, যে তো পলিটিক্যাল এলিমেন্টের দল না, তো নায়ক নায়িকা গায়িকাদের দল হচ্ছে, ভরে যাচ্ছে। তার মানে পলিটিক্যাল এলিমেন্টরা কখনো মমতার বা অভিষেকের থ্রেট হতে পারে, চ্যালেঞ্জ হতে পারে, চ্যালেঞ্জটাই এলিমিনেট করে। সুতরাং সেটাকে এলিমিনেট করো। মানে তুমি অন্য জায়গা থেকে নায়ক নায়িকা গায়ক গায়িকা এটা সেটা বাইরের থেকে, রিটায়ার্ড পার্সন বা একদম বাইরে, যাতে বাংলার সঙ্গে কোনো কানেকশন নেই, হ্যাঁ, এই রাজীব কুমার বা এই মানেকা গুরুস্বামী, এই সাকেত ফাকেত এদেরকে, বা সাগরিকা ঘোষ, ওই সুস্মিতা দেব, এই সমস্ত তাদের তো আর কোনো, তারা তো কোনোদিন চ্যালেঞ্জ ওটার কোনো সম্ভাবনা নেই। দাদা এই কাটমানি সিন্ডিকেট এই সমস্তের সাথে আরেকটা কালচার আছে বেঙ্গলের, সেটা হচ্ছে ভয়ের কালচার, থ্রেট কালচার। মানে যাকে পারছে পুলিশও থ্রেট করে, পুলিশকে দিয়ে থ্রেট করায়, এবং এর মধ্যে কিছু আইপিএস অফিসারও ইনভলভ রয়েছে, ওসিরা তো রয়েছে বা তাদের অবস্থান রয়েছে, আর তৃণমূলের দুর্বৃত্তরা, দুষ্কৃতীরা, গুন্ডারা
একটা ভয়ঙ্কর একটা থ্রেট কালচার। এটাকে থেকে, এই থ্রেট কালচার থেকে পশ্চিমবাংলাকে বার করতেই হবে পুলিশ এবং কি এর জন্য নিরপেক্ষ নয়? পশ্চিমবাংলার মানুষেরকেই এগিয়ে আসতে হবে। এই পশ্চিমবাংলার মানুষ কিন্তু কখনো ঔদ্ধত্যকে, স্পর্ধাকে, দম্ভকে, অহংকারকে কোনোদিন মেনে নেয়নি। শিক্ষা দিয়েছে কংগ্রেসকে, শিক্ষা দিয়েছে সিপিএম কে, এবং আমি আশাবাদী শিক্ষা দেবে তৃণমূলকে। এখানে কি পুলিশ কি নিরপেক্ষ নয়? পুলিশের কাছে না, কি একেবারেই এগুলোতে ভয় পুলিশ, পায়? আমি বলছি এই পুলিশ কিন্তু, আমি এটাও বলছি হুম প্রমিতা, হুম যে এই পুলিশ 72 থেকে 77 এই পুলিশ ছিল না। হুম আমি দেখেছি সেই সময় কংগ্রেস রাজ, এক্স্যাক্টলি, হ্যাঁ। 77 থেকে 2011 এই পুলিশ ছিল না। যে পুলিশ এখন তুমি শুনলে অবাক হবে। তাহলে মানুষ আপদে বিপদে পড়লে বা কোনো ঘটনা ঘটলে বা মনে করো একটা ইনফরমেশনের ওপরই তো পুলিশকে নির্ভর করতে হয়। হয়তো ফোন করছে কোনো একটা বড় ঘটনা থেকে সমাজকে বা সেই অঞ্চলকে বা পাড়াকে বা কোনো মৃত্যু বা খুন এক বা একাধিক রক্ষা করার জন্য পুলিশ ফোন ধরে না। পুলিশ আইপিএস অফিসাররা ফোন ধরে না। কি আশা করো সেই পুলিশ কাছ থেকে? আমি তো এর আগে, তখন তো আইজি ছিল, তারপরে তো ডিজি হলো, তো গন্ডায় গন্ডায় ডিজি দেখেছি, 22-24টা সিপি দেখেছি কলকাতা পুলিশে। এই জিনিস ছিল না। এ মমতা ব্যানার্জি যে কি এদের করে রেখেছে, এরা ভয় পায়, এরা ফোন ধরে না। আরে ভাই, মানুষ সবসময় নিজের জন্য কোনো অন্যায়ের জন্য নয়, মানুষ অনেক সময় এই সোসাইটি থেকেই যে বলা হতো যে সোসাইটির সঙ্গে ভালো সম্পর্ক পুলিশে রেখে চলে, এবং সেখান থেকেই তো, পুলিশ তো আর ভগবান নয় বা হাত গুনে কোথায় কি ঘটবে জানেন না, মানুষের ইনফরমেশনের উপরই বেস করতে হয়। পুলিশ ইনফরমেশন, মানে ফোন যদি দেখে যে বিরোধী পক্ষের বা বিশেষ করে বিজেপি কোনো কর্মকর্তার বা বিজেপি নেতৃত্বে বা জনপ্রতিনিধি, সে ফোন ধরে না। জনপ্রতিনিধি ফোন তোলে না পুলিশ? জনপ্রতিনিধির ফোন ধরে না। এই সিপি থেকে আরম্ভ করে ওসিরা বা বিভিন্ন এসপিরা, এরা সব ফোন ধরে না। আমি তো একেবারে এটা বারবার করে বলেছি এবং বলছি, মানে এটা ঠিক নয়। এবং তারা একেবারে স্পাইনলেস ক্রিয়েচারের মতন কেন বিহেভ করছে? পড়াশোনা করে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস দিয়ে তারা এখানে এসেছে, অন্য কোন তারা স্টেটে পুলিশ এরকম? কথা বলবে, যেটা করার করবে, নালে করবে না। ন্যায়সঙ্গত ব্যাপারে তো তারা বহু কিছু করে না, করবে না, কিন্তু শুনবে তো। ফোন ধরা এবং শোনাটা পর্যন্ত যদি বন্ধ করে দেয় এই প্রশাসনের লোকেরা এবং পুলিশ প্রশাসনের লোকেরা, সে সমাজ কি ভয়ঙ্করতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি শুনেছি পশ্চিমবঙ্গের ক্রাইম রেট নাকি কম, কিন্তু এটাও শোনা যায় পশ্চিমবঙ্গে পুলিশ এফআইআর নেয় না, জিডি করেছে। আরে ওইটাই দেখাবার জন্য, এটা একটা অদ্ভুত জিনিস। মানে এই সমস্ত শিক্ষিত মানুষেরা, আইপিএস দের বুদ্ধি, তুমি যদি এফআইআর ডায়েরি না নাও, কেস যদি রেজিস্টার না করো, তো তাহলে পরে তুমি এসসিআরবি দেখো, এনসিআরবি দেখো, এনসিআরবি চায়, দেয় না, পাঠায় না। এনসিআরবি চায়, বছরের পর বছর পাঠায় না। এই সমস্ত দিকেই এই একটা বাংলার, পশ্চিমবাংলার সরকার, মমতার সরকার, এদের অসহযোগিতা রয়েছে। আমরা যখন কলেজে পড়তাম, আমার তো জন্ম বড় সবই এখানে, তখন আমরা আমাদের বলতো কিছু কিছু এরিয়া যেও না, খুব একটা সেফ নয়। এখন গোটা কলকাতাটাই মোটামুটি ওরকম হয়ে যাচ্ছে। গোটা বাংলা বলো, গোটা কলকাতা বলছো কেন, গোটা বাংলা বলো, গোটা বাংলায় পুরুষ হোক নারী হোক, পুরুষের তো জীবন আর নারীদের সম্ভ্রম এবং জীবন, তো এখান থেকেও তো বেরোতে হবে, বেরিয়ে আসতে হবে। তারপরে এই মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা হয়, ছোট ঘটনা, ছোট ব্যাপার, যে লাঞ্ছিতা মহিলা বা যার উপর অত্যাচার হয়েছে, যার শ্লীলতাহানি হয়েছে, সম্ভ্রমহানি হয়েছে, তার চরিত্র নিয়ে টানাটানি করছে, অ্যাজ ইফ চরিত্র যদি তার খারাপও হয়, সুতরাং তাকে, তার শ্লীলতাহানি করার অধিকার রয়েছে এবং তাকে মেরে ফেলারও অধিকার রয়েছে। এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। মানে এখানে পশ্চিমবঙ্গের নারী মুখ্যমন্ত্রীর আন্ডারে নারীরাই সেফ নয়, কেউ অদ্ভুত সেফ একটা নয়। কালচার আমি হয়েছে। বলছি এই সরকারের আমলে কেউই সেফ নয়, কেউ সেফ নয়, কেউ সেফ নয়, বিরোধীরা সেফ নয়। এটা গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থাটাই নেই। এটা 11 সালে ক্ষমতায় এলো মমতা ব্যানার্জি, 13 থেকে একটা নির্বাচন, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক
পৌর নিগম হোক, পৌরসভা হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, রক্তপাতহীন হয়েছে? মানুষ মারা যায়নি? এটা হয়েছে? ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তো নির্বাচনের আগে, নির্বাচনের দিন, নির্বাচনের পরে 100 পার হয়ে গেছে মৃতদেহ রক্তাক্ত। তাহলে পরে এবং পুলিশের সামনে, পুলিশ কোনো অ্যাকশন পুলিশের সামনে পুলিশ করে কমে খাচ্ছে, ভালো পোস্টিং সেখান থেকে কোথায় পাঠিয়ে দেবে, এই সমস্ত ভয়। দাদা, আপনি তো ছাত্র আন্দোলন করে এসেছেন, কলকাতায় পড়েছেন। কলকাতার কলেজগুলোতে আগে ফার্স্ট কাট অফের মধ্যেই সব সিট ভরে যেত, এখন 3টে 4টে 5টা কাট অফের পরেও সিট খালি থাকছে। থাকবেই তো, কেউ পড়তে চাইছে না। অনেকগুলো বিষয় হচ্ছে যে বহু স্কুল বন্ধ হয়ে গেছে, বহু স্কুলের শিক্ষক নেই, শিক্ষক থাকবে ছাত্র নেই, ছাত্রী নেই। আর কলেজগুলোতে ফ্যাকাল্টি, এই লোক দেখানো যে অনেক কলেজ দেখালো না, ওই প্রাইভেট, এগুলো তো অন্য কারণে দেওয়া, যাকে আমি সেসবের মধ্যে এখন ঢুকছি না। কলেজ হয়েছে, ইউনিভার্সিটি হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে। আমি নির্দিষ্টভাবে জানি, বেসরকারি গুলো ছেড়ে দিই, সরকারি মেডিকেল কলেজে ফ্যাকাল্টি নেই। তা কি শিখে বেরোবে আর কি চিকিৎসা করবে তারা? ফ্যাকাল্টি নেই, একটার পর একটা। সরকারি অথচ মেডিকেল কলেজ, সেটা শুধু তো হসপিটাল না, মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। তো এটা বলে 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 আমি অনেকগুলো মেডিকেল কলেজের চেয়ারম্যান ছিলাম, বলে 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 হদ্দ হয়ে গেছি। এদিকে নজরও নেই, মানে একটা কিছু করতে হবে, সিরিয়াস। অন্যদিকে মস্তিষ্ক। তো সুতরাং সেই জন্যে পড়তেও চলে যাচ্ছে বাইরে, বাংলার বাইরে এবং বিদেশে। তার মানে আমাদের ফ্লাইট অফ ক্যাপিটাল, যেমন 6688টা কোম্পানি উঠে গেছে, আরো যাবে, তৈরি হচ্ছে। যদি এই সরকার ফিরে আসে, বিদায় হয়ে যায়, তাহলে আটকাবে বা আনা হবে, আমরা আনবো বা আটকাবো। তো সুতরাং আর নালে পরে, আমি যেহেতু কলকাতার মানুষ, তুমি যেটা বলো উত্তর কলকাতা বা বড়বাজারের আমি বিধায়ক ছিলাম, বা দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আমার সঙ্গে বহু বিজনেস হাউসের বা ধনী ব্যক্তি বা যাদের এই সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে, তারা খুবই বিরক্ত। তারা বলে বিভিন্ন জায়গায় কোনো সামাজিক অনুষ্ঠানে দেখা টাকা হলে, বিয়ে বাড়িতে দেখা টাকা হলে, তারা ধরে বলে যে কিছু করুন, একটা কিছু করুন, এভাবে তো থাকা যায় না, এভাবে তো চলা যায় না। তো সুতরাং সেই জন্য এই সমস্ত কলেজগুলোতে ভর্তি হচ্ছে না, ইউনিভার্সিটি গুলো খালি যাচ্ছে। একটা সময় যেসব ইউনিভার্সিটি গুলো নামি দামি ইউনিভার্সিটি এবং কলেজ, সেখানে পর্যন্ত সমস্ত আসন খালি রয়েছে। লোকে ভরসাই পাচ্ছে না আজকাল কলকাতায় পড়তে, না, চাইছে না, ভরসা পাচ্ছে না। তো সুতরাং এই মেধাগুলো আমার এই 15 বছরে কত চলে গেল। যারা এখানে থেকে কিছু করতে পারতো, বাড়িতে থাকতে পারতো, কাজ করতে পারতো। ঠিক কথা। তো সুতরাং এখানে যারা এই সমস্ত মন্ত্রিসভাতে রয়েছে মমতা ব্যানার্জিকে ঘিরে, তাদের দূরদৃষ্টি, তাদের চিন্তা ভাবনা কি হতে পারে সে তো সহজেই অনুমেয়। তারা তো দ্রষ্টা নয়, তারা তো ফোর্সই করতে পারে না। যে মার্চ মাসে যে এপ্রিলটাকে ফোর্সই করতে পারে না, 26শে 27টাকে ফোর্সই করতে পারে না, তো সে তাদের কাছ থেকে কি আশা করা যায়? দাদা, উত্তর কলকাতা নিয়ে স্পেসিফিক্যালি কথা বলবো। তৃণমূল সাউথ কলকাতার পার্টি আমরা বলতে পারি, নর্থের জন্য কি কিছু করেছে তৃণমূল? তৃণমূল একেবারে সাউথ ওরিয়েন্টেড, সাউথ কলকাতার দল। সেটা আজকে নয়, বহু বছর ধরে এটা মানুষ বলে এবং তৃণমূলের লোকেরাই বলে, তৃণমূলের লোকেরাই বলতো। উত্তর তো অবহেলিত, যত মন্ত্রী, যত বড় বড় পদ মমতা ব্যানার্জি সাউথের বাইরে কাউকে দিয়েছেন, কাউকে দেবেন? এখনো বলতে শুরু করলে তো ভরে যাবে একেবারে শুধু সাউথ থেকে। সাউথে অর্থ বরাদ্দ, সাউথে সমস্ত কিছু উপেক্ষিত, অবহেলিত কলকাতা উত্তর। উত্তরের জন্য যখন বরাদ্দ হয় টাকা, না, সেটাও মানে যেটা না দিলে নয়, তাও এটা ঝগড়া করে চিৎকার চেঁচামেচি করে পায়। কিন্তু উপরি অর্থ বরাদ্দ দক্ষিণ কলকাতার জন্য, কারণ উনি ওখানে থাকেন। মমতা ব্যানার্জি দক্ষিণ কলকাতার না, এবং একটা সময় তিনি দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন, তারপরে এখন দক্ষিণ কলকাতার বিধায়ক, বা বেশিরভাগ মন্ত্রীরাই তো সমস্ত দক্ষিণ কলকাতার, মেয়র দক্ষিণ কলকাতার, মেয়র পরিষদ বেশিরভাগ দক্ষিণ কলকাতার।
বড় বড় মন্ত্রীগুলো সব দক্ষিণ কলকাতার, তো সুতরাং সেই দিকেও বঞ্চনা, আর ওইদিকে বরাদ্দর ক্ষেত্রেও বঞ্চনা। 2011 যখন টিএমসি সরকারে এলো তখনকার থেকে নর্থ কলকাতার উত্তর কলকাতার হাল কতটা আরো খারাপ হয়েছে? মেন উত্তর মেন সমস্যাগুলো কি? উত্তর উত্তর কলকাতার সমস্যা হচ্ছে, উত্তর কলকাতা তো পুরনো। বনেদি কলকাতা, পুরনো কলকাতা, মানে ওটাই কলকাতা। হুম। তো সেখানে ঘিঞ্জি ব্যাপার ট্যাপার রয়েছে, পুরনো বাড়ি ঘর, সেইগুলোর সম্বন্ধে ভাবা হয়নি। আর প্রায় সেই আগুন লাগছে, এত মানে ছোট। ডেন্সিটি অফ পপুলেশন, হুম। থিক পপুলেশন, বা সরু সরু গলি, সেখানে সমস্ত মানে যে তলা হওয়ার কথা না, 4 তলা 6 তলা 8 তলা এই সমস্ত দিয়ে দিয়েছে, যেখানে ঢুকতে পারবে না। এই যে কোনো নিয়মগুলোকে যে না মানা, পরিবেশ, দমকল, এই যে কেএমসি বা পুলিশ আর বিল্ডিং ডিপার্টমেন্ট বিল্ডিং খালি। ডিপার্টমেন্ট, তো ওখানে পয়সা দিলে সবকিছু হয়, হুম। এবং বেশিরভাগ পুরো প্রতিনিধিরা ইনভলভ, পুরো সবাই তো ইনভলভ। এবং তাতে কি হচ্ছে যে ড্রেনেজ সিস্টেম, এই যে হুম। যেখানে সেখানে, এই যে কলকাতার যে এই জলাশয় বুঝিয়ে বাড়ির পর বাড়ি হয়ে যাচ্ছে, এই যে আনন্দপুর, তো সেই জন্যই তো এই সমস্ত ঘটনা। এখনো এখনো একটা 20 বিঘে জমিতে ভরাট চলছে, এবং সেটা ওই কোথায় এটা? ওই ইস্ট ক্যালকাটা, আচ্ছা ইস্ট ক্যালকাটা চলছে, নাম করে একটা হাসপাতালের সামনে, আমার কাছে আচ্ছা খবর এসেছে। আচ্ছা। আর হচ্ছে কি, নিচে যে সমস্ত যে একটা বাড়ি করতে গেলে যে তার ভিত, হুম। সেইটা পুরো ইস্ট ক্যালকাটায় জুড়ে একেবারে এ মাথা থেকে ও মাথা চলছে। তাতে যে সোয়ারেজ ড্রেনেজ সিস্টেম, জল পাস করতে পারছে না, তো আটকে যাচ্ছে, যার জন্য কলকাতা ভাসছে। এবং শুধু ভাসছে না, 12টা মানুষ মারা গেছে, ইলেকট্রোকিউটেড হয়ে মারা গেছে। এবং তারপরেও কিন্তু দেখা গেছে মেয়র বা মুখ্যমন্ত্রী তারা ব্যস্ত কার্নিভালে, তারা ব্যস্ত খেলা এবং মেলায়। খেলায় মেলায় আর পুজোর উদ্বোধনের ফিতে কাটতে। উত্তর কলকাতায় তো এখনো জল জমে, জল দাঁড়ায়, আমার ভাসে। স্ট্রিটে। হ্যাঁ। আমার স্ট্রিট কেন, আমার স্ট্রিট, ঠনঠনিয়া, চিত্তরঞ্জন এভিনিউ, সেন্ট্রাল এভিনিউ, সর্বত্রই তো, সর্বত্রই জল জমে। এই কারণ, তার কারণ হচ্ছে নিচের তলার ওপরের তলায় লোক দেখানোর জন্য এই যে অপটিক্স, হুম। তৃণমূলের সবটাই হচ্ছে অপটিক্স, লোক দেখানো। তো আসল যে কাজ, হুম। জল, পানীয় জল হুম। আর বৃষ্টির জল জমবে না, হুম। সেই কাজগুলো এখনো পর্যন্ত হুম। কতগুলো বছর হয়ে গেল, পুরসভার দিক থেকে 15 বছরের বেশি হলো পুরসভা, কিন্তু see they didn't pay any heed to all these problems. আপনার উত্তর কলকাতার জন্য আলাদা করে কোনো প্ল্যান আছে যে ক্ষমতা এলে এই এই জিনিসগুলো আমার আমরা মাথায় আছে? ভেবেছি, ভাবছি, আমাদের কলকাতাকে নিয়ে আলাদা করে চিন্তা ভাবনা রয়েছে, সেটাও তৈরি হচ্ছে। হুম। আমরা মানুষ আমাদের যদি সমর্থন করে, সবাই তো টেস্টেড, হুম। সবাইকে তো মানুষ দেখেছে, কংগ্রেসকে দেখেছে, সিপিএম কে দেখেছে, তৃণমূলকে দেখেছে, তো বিজেপি তো টেস্টেড নয়, সেই অর্থে পরীক্ষিত নয়। হুম। ভারতবর্ষে তো বিজেপি 4টে টার্ম চলছে, একটা অটলজি, 3টে মোদিজি, হুম। 20-21টা রাজ্যেও চলছে, হুম। ভালো বই মন্দ তো হয়নি। তো পশ্চিমবাংলার মানুষ একবার বিজেপিকে সমর্থন করে দেখুক না 5টা বছর, যে সত্যি পশ্চিমবাংলার উন্নয়নের জন্য, পশ্চিমবাংলার মানুষের জন্য, হুম। পশ্চিমবাংলার যৌবনের জন্য, যুবক যুবতীর জন্য, ছাত্রছাত্রীদের জন্য কিছু ভাবে কিনা, কিছু করে কিনা। তা নাহলে 5টা বছর তো দেখতে দেখতে চলে যাবে, তখন আবার গণতান্ত্রিক বন্দোবস্তের ব্যবস্থায় ছুড়ে ফেলে দেবে। এই যে মাঝে সোশ্যাল মিডিয়া এত কন্ট্রোভার্সি উঠলো, বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দেওয়া বলে, কিংবা রামকৃষ্ণ দেবকে, কিন্তু তৃণমূল এত একটা কথা বাংলা। বলি না, তৃণমূলীদের এ সমস্ত কথা বলা সাজে না। যে মমতা ব্যানার্জি হুম। ভুল ভাল শব্দ কথা বাংলা, হ্যাঁ, তিনি যেন বাংলা ভাষা নতুন করে বলা বা লেখা শুরু করেছেন, বা নতুন করে হয়তো বাংলা ভাষা নিয়ে তাহলে আমাদের শিখতে হবে বা ভাবতে হবে। এবং তৃণমূলের অন্যদের কথাও আমি বললাম না, একটা সেন্টেন্স যারা তৃণমূলের বহু আছে, মন্ত্রী, এমপি, এমএলএ, যারা বাংলা সেন্টেন্স বা শব্দ ঠিকঠাক উচ্চারণ করতে পারে না,
তারা মনে করুন এখন আমি যদি একটু গুজরাটি শিখে গুজরাটি বলি তো হবেই তো উচ্চারণের ব্যাপারটা, অ্যাকসেন্ট, প্রোনাউন্সিয়েশন, নিশ্চয়ই। ডাইলেক্টস। বা আমি যদি একটু মারোয়ারি বলার চেষ্টা করি বা আমি একটু ওড়িয়া বলার চেষ্টা করি, ইভেন আমি হিন্দিতে কথাও বলছি, তা আমার তো নিশ্চয়ই তাদের মতন হবে না। তো যারা শুভনন্দন বলে, যারা দোল মোবারক বলে, বা যারা ওই আসমানি বলছে, আকাশি আসমানি বলছে, তারপরে যে ভাষায় প্রধানমন্ত্রীজিকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীজিকে যে ভাষায় মমতা ব্যানার্জি ও অন্যান্যরা গালিগালাজ করেন, তাদের আর যাই হোক না কেন, মমতা ব্যানার্জি তো শ্রীকৃষ্ণকে পরমহংসদেব বলেছেন, তাহলে পরে উনি জানেন পরমহংসদেব কাদের বলা হয় এবং কারা হয়? ভগবান, ভগবান শ্রীকৃষ্ণদেব পরমহংসদেব হতে পারে না। দীঘায় ধাম করে এখন দিলেন। সেই মমতা ব্যানার্জিরা আর তৃণমূলীরা যদি বঙ্কিমদা, এখন বিষয়টা হচ্ছে কি, আমি একটা কথা বলি যে বাঙালিদের আজ নয় বরাবর একটু আলাদা সম্মান বাঙালিরা অন্য প্রদেশে সর্বত্র পেত, এবং নেতাদেরকে দাদা বা বাঙালি বড় মানুষদেরকে এটা দাদা বলার আজও প্রচলন রয়েছে। খেলোয়াড়দের কোথায়, ফুটবলের বাঙালিদের দাদা, ক্রিকেটারদের দাদা, এইগুলো একটা বলা। সেই ক্ষেত্রে অসম্মান তো করেননি। এখন বঙ্কিম বাবুর জায়গায় বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গায় বঙ্কিম তো বাবা হুলুস তুলুস পড়ে গেল। আর উনি যে নাম ধরে ধরে ডাকেন সেটা তো উচিত নয়। নাম ধরে ধরে ডাকেন, ওই একজন সাংবাদিক নাকি মমতা ব্যানার্জি বলেছিল বলে কত কথা। তাহলে পরে তো তৃণমূলীদের অনেকেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে তো নাম ধরে ডাকেন মমতা ব্যানার্জি, বহুবার এরকম করেছেন। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে তাদের যে কদর্য আক্রমণ তৃণমূলের তরফ থেকে তো করা হয়েছিল, একজন মন্ত্রী করেছিলেন। তো সুতরাং তাদের এই সমস্ত শোভা পায় না। আগে নিজেরা আপনি আচরি ধর্ম পরের শেখাও, তো নিজেরা আগে ঠিক হও, ঠিকঠাক মতন বাংলাটা বলো, তারপরে অন্যের ত্রুটি ভুল এগুলো ধরো। রামকৃষ্ণদেবের তো জন্য মানে আলাদা করে দক্ষিণেশ্বর থেকে উত্তর কলকাতার বাগবাজার, এমনকি সিমলা ব্যায়াম সমিতি অব্দি যে বিবেকানন্দের বাড়ি, সেই অব্দি যে একটা আলাদা একটা করিডোর, একটা স্পিরিচুয়াল করিডোর, একটা প্ল্যানিং কিছুই তো করেনি মানে সরকার। বিদ্যাসাগর, তাহলে বঙ্কিমচন্দ্র, রামমোহন, রামকৃষ্ণ পরমহংসদেব, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, এদের সকলের পদ চিহ্নে ধন্য কলকাতা উত্তর, কর্মে ধন্য না। এগুলো অনেক কিছুই ভাবতে পারতো, এইসব ভাবনার করার সময় কোথায় তাদের? এসব ভাববার সময় নেই তাদের। এগুলো নিয়ে নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে ভাববে, ভাবা উচিত, ভাবা উচিত। একটা গোটা স্পিরিচুয়াল এবং একটা করিডোর হতে জিনিস পারে। ভাবা উচিত, যারা এই বাঙালি 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 করে, তাদের আমি বলি ভারতবর্ষে একটা রাজনৈতিক দল দেখাক, একটা, যে রাজনৈতিক দল তার দেশমাতৃকার পায়ে পুষ্প বা মালা দিয়ে ছোট বড় মাঝারি একটা বুথের মিটিং থেকে রাষ্ট্রীয় সভা বা মিটিং পর্যন্ত, তারপরে যার পায়ে বা গলায় মালা বা পুষ্প দেওয়া হয় সেটা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বাঙালি। আর বিজেপি হওয়ার পর প্রথম যিনি সভাপতি ছিলেন মাস্টারমশাই ডক্টর হরিপদ ভারতী। এই বাংলার থেকে অসীম ঘোষ হরিয়ানার রাজ্যপাল, এর আগে তথাগত রায় রাজ্যপাল ছিলেন। এবং বাংলার মনীষীদের যে সম্মান, যে শ্রদ্ধা মোদিজি, অমিত শাহজি এরা বা বিজেপির সর্বভারতীয় নেতৃবৃন্দ করেন, ভাবনারও বাইরে। নিশ্চয়ই তারপরে আমরা ভারত মাতার পরে
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পরে আমরা দীনদয়াল উপাধ্যায়কেও আমরা প্রণাম জানাই। তো সুতরাং এই যে প্যারোকিয়াল একটা চিন্তা ভাবনা, নিজের জন্য টিকে থাকার জন্য, ভোটের জন্য, এই বাংলা বাঙালি এবং অস্মিতা, এটাও বোধহয় মানুষ এতদিনে বোধহয় বুঝে ফেলেছে বা ধরে ফেলেছে। এত বড় বাংলা বিরোধী, হিন্দু বিরোধী, রাষ্ট্র বিরোধী, বাংলার পশ্চিমবাংলার উন্নয়ন বিরোধী দল আর একটা পশ্চিমবাংলায় জন্মায়, এটা তো বারবার ওরাই তো প্রমাণ করেছে। কেন ওদের দলের একজন বলতে পারতো না যে এবারে 4টে পলিটিক্যাল এলিমেন্ট যাবে রাজ্যসভায়? কেন অ্যাপলিটিক্যাল যাবে, আর কেন অবাঙালিরা যাবে? এটা বলার কোনো কারো সাহস নেই, মুরদ নেই। তাহলে পরে সবাই তো আর মেরুদণ্ড ভাড়া দিতে পারে না, বা ভঙ্গুর নয়, বা দিনের পর মেরুদণ্ড বিক্রি করতে পারে না। সকলেই তো বিবেকহীন হয়ে যায়নি। দাদা একটা লাস্ট, একদমই লাস্ট, উত্তর কলকাতার বাসিন্দাদের প্রতি আপনার 3টে জিনিস যদি বলতে চান, কি কি 3টে জিনিস বলবেন? 3টে জিনিস বলতে গেলে প্রথম বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন। উত্তর কলকাতার মানুষ, বাংলার মানুষকেই আমি ঐক্যবদ্ধ হয়তো বলছি, পশ্চিম বাংলার জন্য। এই অপরাধ, অন্যায়, অত্যাচার, শিল্প বিমুখতা কিন্তু আর এমনি হয় না। টাটাকে তাড়িয়ে কাকে আনলো 15 বছরে? টাটাকে তো তাড়ানো হলো, তা ক্ষমতায় এলো। এবার 15 বছর ধরে ওখানে 15টা বছর কি যথেষ্ট নয় কৃষি বা শিল্পের জন্য? কি করেছেন? না কৃষি না শিল্প। আচ্ছা, তো সুতরাং উত্তর কলকাতার মানুষকেও, আমাদের উত্তর কলকাতার যে মর্যাদা ছিল, যে সম্মান ছিল, সেই হিত গৌরব ফিরিয়ে আনার জন্য এই সমস্ত মনীষীদের সত্যিকারের তাদের সম্মান প্রদর্শন করার, আমরা যে তাদের উত্তরসূরি হিসাবে করা উচিত সেটা করতে হবে। আর প্রকৃত উন্নয়নের জন্য উত্তর কলকাতায় বিজেপিকে সমর্থন করুন, এবং আগামী দিনে বিজেপির যদি পুরসভা হয় তাহলে উত্তর কলকাতায় এই যে যানজট, এই যে মানুষ ফুটপাত দিয়েও চলতে পারে না, আর গাড়িও ঠিকঠাক মুভ করে না, সেই কারণগুলো সকলেরই জানা, সেটাকে আমাদের দেখতে হবে। আর এই জমা জল, পরিশ্রুত পানীয় জলের আজও অভাব বস্তিতে বস্তিতে এবং বিভিন্ন জায়গায়, বাড়িতে বাড়িতে এবং বহুতলে তো জলের অভাব রয়েছে। সেইগুলো গোছাতে হবে। ড্রেনেজ সিস্টেম সেই কোন কালের, আদিকালের সমস্ত এখনো রয়েছে, সেইগুলো নিয়ে আমাদের বুঝতে হবে, ব্যবস্থা করতে হবে। পুরনো যে বাড়িগুলো ভেঙে যাচ্ছে, আর এই যে অগ্নি সংযোগ হচ্ছে, সমস্ত চতুর্দিকে যে সমস্ত নেকেড যে সমস্ত ওয়্যারিংস, সেইগুলোকে ঠিক করা দরকার। তাহলে হয়তো কিছুটা কন্ট্রোল হবে এই আগুন লাগা। আন্ডারগ্রাউন্ড ওয়্যারিংস করে যে কোনো ভাবে সেটা ভাবতে হবে, এক্সপার্টদের মতামত নিতে হবে। আর হচ্ছে যে নিয়মের মধ্যে, পরিবেশের নিয়ম এবং কেএমসির নিয়ম, ফায়ার ব্রিগেডের নিয়ম, আরো যা 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 নিয়ম রয়েছে, সেই নিয়মের মধ্যে সমস্ত যেভাবে এই গত 15 বছর বা তারও বেশি যেভাবে সমস্ত ঘরবাড়ি দুয়ার হচ্ছে, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। এই যে আজকে সারা বিশ্ব জুড়ে এখন সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা ইকোলজিক্যাল ইমব্যালেন্স। পরিবেশটা তো এখন খুবই বড় ব্যাপার। এখনো কিন্তু আমরা পরিবেশটা নিয়ে খাই না, মাথায় দেয়, আমরা বুঝেই উঠতে পারলাম না, এবং আমরা ইগনোর করি, উপেক্ষিত। তো এটা কি সাংঘাতিক। আগামী প্রজন্মকে আমরা কোথায় যে তাদেরকে রেখে দিয়ে যাচ্ছি আর কি করে দিয়ে যাচ্ছে, এবং এগুলোর জন্য তো আমরাই দায়ী। তো সেগুলোও দেখতে হবে আর কি। আচ্ছা, আর এই ট্রান্সপোর্ট, মেট্রো তো রয়েছে, মেট্রো একটা বড় কাজ হচ্ছে সেই অর্থে, কিন্তু এই বাস তো নেই। সে ট্রান্সপোর্টের যে কি হাল, সেগুলোর দিকে দেখতে হবে। অন্য সমস্ত শহরে গেলে যে সমস্ত ঝকঝকে
আহ, নতুন বাস নতুন বাস দেখা যায় কোথায় কলকাতায়, তো সেই নেই। সেই জওহরলাল নেহরুর ইয়ে থেকে ওই JNNURM JNURM ছিল, হ্যাঁ। কিছু পাঠিয়েছিল, তারপরে আর নেই। বাকি সব ট্রেনের বাস হুম, যা আগে চলতো এখনো তাই। ব্যাস তাই চলছে। এবং আমি বলছি তাই চলবে, এরা যতদিন থাকবে ততদিন যেন মানুষ ভালো, উন্নয়ন, শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন, শিল্প, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান, এগুলো যেন ভুলে যায়। আর এগুলোকে ফিরিয়ে আনতে গেলে এই শাসনের অবসান ঘটাতে হবে, এবং সেখানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে হবে। আর তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়া মানে তো 39-40% দল আমরা, সেখানে তো নিশ্চিতভাবে মানুষের পছন্দ তো বিজেপি হওয়া উচিত, ভারতীয় জনতা পার্টি হওয়া উচিত। নিশ্চয়ই। ধন্যবাদ দাদা, খুব ভালো লাগলো আড্ডা মারতে। উত্তর কলকাতা নিয়ে খুব বেশি লোকজনের সাথে আড্ডা হয় না, ওই জন্য আরো ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে এটা দেখার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।